হামাস নির্মূলের অজুহাতে ইসরায়েলি বর্বরতা, গাজায় দখলদার বাহিনীর হামলায় নিহত ৩১, যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ কামনা স্বাধীনতাকামী গোষ্ঠীর। ইরানের সম্ভাব্য অভিযানের পরিকল্পনা গোপন রাখছেন ট্রাম্প। আঘাত এলে মার্কিন ঘাঁটি ও জাহাজে হামলার হুঁশিয়ারি তেহরানের। চীন রাশিয়ার সঙ্গে যৌথ মহড়ার ঘোষণা। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেনা অভিযানে ৯২ বিচ্ছিন্নতাবাদী নিহত। অস্ত্রধারীদের গুলিতে ৩৩ জনের প্রাণহানি। হামলার দায় স্বীকার বেলুচ লিবারেশন আর্মির। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া যুক্তরাষ্ট্র আলোচনা অগ্রগতি। আবুধাবিতে আজ মস্কো কিয়েভ বৈঠক। দুই পক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। এবং যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী অ্যাপস্টিনের নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। দেশ জুড়ে রাজনৈতিক বিতর্ক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। গাজায় নতুন করে জোরদার হয়েছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় শনিবার অঞ্চলটি জুড়ে নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হামলা চালানো হয়েছে বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে হামাস। স্থানীয় সময় শনিবার ভোর থেকেই গাজা সিটি ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় হামলাগুলো আবাসিক এলাকা, অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও আশপাশের অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয়। খান ইউনিস শহর ও এর আশপাশে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলা বর্ষণেরও খবর পাওয়া গেছে। এতে বসতবাড়ি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়। গাজা সিটি শেখ রাদওয়ান এলাকায় একটি পুলিশ স্থাপনায় হামলার কথা জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই হামলায় পুলিশ সদস্য ও কর্মীরা নিহত হন বলে নিশ্চিত করে হাসপাতাল সূত্র। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে গাজার বিভিন্ন অংশে একযোগে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, রাফার পূর্বাঞ্চলে মাটির নিচে স্থাপনা থেকে বেরিয়ে আসা ব্যক্তিদের শনাক্ত করার পর সেখানে আঘাত হানা হয়। গাজার মধ্যাঞ্চলের কিছু এলাকায় অস্ত্র সংরক্ষণাগার, উৎপাদন কেন্দ্র ও উৎক্ষেপণ স্থল লক্ষ্য করে হামলার কথাও জানায় তারা। হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয় বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। আইডিএফ এর দাবি, হামাসের অস্ত্র গুদাম, উৎক্ষেপণ স্থল এবং কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করে হামাস বলছে, বেসামরিক হতাহতের দায় আড়াল করতেই এসব বক্তব্য দেওয়া হচ্ছে। তারা যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ চেয়েছে। এদিকে পশ্চিম তীরেও উত্তেজনা অব্যাহত রয়েছে। কালকিলিয়ার দক্ষিণে একটি শিল্প স্থাপনা ভেঙে ফেলতে এক ফিলিস্তিনিকে বাধ্য করা হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র। নাবলুসের দক্ষিণে কুসরা এলাকায় বসতি স্থাপনকারী একটি ফিলিস্তিনি বাড়িতে হামলা চালানো হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই এলাকায় এই ধরনের ঘটনা বেড়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের সামরিক হামলা সংক্রান্ত পরিকল্পনা মধ্যপ্রাচ্যের মিত্রদের কাছে গোপন রাখছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সেনাপ্রধান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ওয়াশিংটনের যে কোনো হামলার জবাব দেয়া হবে মার্কিন ঘাঁটি, জাহাজ ও মিত্রদের লক্ষ্য করে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র ছাড়াই তেহরান নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম বলে দাবি করেছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান। চলমান উত্তেজনার মধ্যেই ফেব্রুয়ারিতে উত্তর ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ার ঘোষণা দিয়েছে IRGC। ইরানের উদ্দেশ্যে রণতরী পাঠিয়ে যুদ্ধের স্পষ্ট বার্তা দিয়েও বারবার সমঝোতার আশা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনি প্রশাসনের সঙ্গে আলোচনা চললেও ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা আঞ্চলিক মিত্রদের কাছ থেকেও গোপন করা হয়েছে বলে জানান ট্রাম্প। বলেন, নিরাপত্তার কারণে উপসাগরীয় মিত্রদের পরিকল্পনার কথা জানানো যাচ্ছে না। এর মধ্যে ইসরায়েলের আকাবা উপসাগর তীরবর্তী দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ভিড়েছে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার। ইসরায়েলি সেনাবাহিনী জানায় এটি পূর্ব পরিকল্পিত পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল চলমান সামরিক সহযোগিতার অংশ। ট্রাম্পের বক্তব্যের বিপরীতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সাফ জানিয়েছেন, কূটনীতি অগ্রাধিকার হলেও চাপের মুখে আলোচনায় বসবে না তেহরান। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনালাপে পেজিশকিয়ান বলেন, যুদ্ধ ইরান, যুক্তরাষ্ট্র কিংবা মধ্যপ্রাচ্য কারো স্বার্থেই নয়। পাশাপাশি এক জনসভায় ইরানের প্রেসিডেন্ট আবারও দেশজুড়ে সাম্প্রতিক বিক্ষোভের জন্য ট্রাম্প এবং নেতানিয়াহুকে দায়ী করেন।
ট্রাম্প হোক, নেতানিয়াহু হোক কিংবা ইউরোপীয়রা, তারা সবাই উস্কানি দিতে চেয়েছে, বিভাজন সৃষ্টি করছে, অস্ত্র জুগিয়েছে। তারা এই স্রোতে বহু নিরীহ মানুষকে টেনে এনেছে, তারা রাস্তায় নামিয়েছে এবং উস্কে দিয়েছে। এই দেশকে টুকরো টুকরো করে জনগণের মধ্যে সংঘাত ও ঘৃণা ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করেছে। স্থানীয় সময় শনিবার ইরানের প্রথম সর্বোচ্চ নেতা ও 1979 সালের ইসলামী বিপ্লবের স্থপতি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজারে শ্রদ্ধা জানান বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, কৌশলগত দিক থেকে ইরানের পারমাণবিক অস্ত্রের প্রয়োজন নেই। তার ভাষায়, ইরান বর্তমানে এমন সামরিক ও প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে যার মাধ্যমে দেশটি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম। ইরানের সেনাপ্রধান আমির হাতামিও হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন ঘাঁটি, জাহাজ ও মিত্রদের লক্ষ্য করে হামলার জবাব দেওয়া হবে। চলমান উত্তেজনার মধ্যেই মধ্য ফেব্রুয়ারিতে উত্তর ভারত মহাসাগরে চীন ও রাশিয়ার সঙ্গে যৌথ নৌমহড়ার ঘোষণা দিয়েছে ইরান। মহড়ায় ইরানের নিয়মিত নৌবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি নৌ ইউনিটের পাশাপাশি চীন ও রাশিয়ার নৌবাহিনীর ইউনিট অংশ নেবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৩৩ জন নিহত হয়েছেন। জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর অন্তত ৯২ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে নিরাপত্তা কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এদিকে সরকারি বিভিন্ন স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি। স্থানীয় সময় শনিবার ভোরে বেলুচিস্তান সহ পাকিস্তানের একাধিক পুলিশ স্টেশন, আধাসামরিক বাহিনীর স্থাপনা, কারাগার লক্ষ্য করে বন্দুক ও গ্রেনেড হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। বিভিন্ন স্থানে হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন, আহত হন বহু মানুষ। হামলার জবাবে সেনাবাহিনী, পুলিশ ও সন্ত্রাসবাদী ইউনিট অভিযান শুরু করে। অভিযানে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়। এদিকে বেলুচিস্তান জুড়ে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি বিএলএ। বিভিন্ন স্থানে হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর অর্ধশতাধিক সদস্যকে হত্যার দাবি করেছে সংগঠনটি। সশস্ত্র হামলার ঘটনায় কয়েকটি জেলার সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করেছে দেশটির স্বাস্থ্য দপ্তর। এদিকে সন্ত্রাসী তৎপরতায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নিরাপত্তা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে বলেও জানান শাহবাজ শরীফ। নাসরিন রুমি, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। আলোচনা এগিয়ে নিতে আবুধাবিতে কিয়েভ ও মস্কোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে, যা ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে আলোচনার স্থান ও সময় পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে দুদেশের মধ্যে এখন অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। এতে তীব্র শীতের মধ্যেও কিয়েভে বেড়ে চলেছে বিদ্যুৎ সংকট। শান্তি আলোচনার মধ্যে অব্যাহত রয়েছে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সপ্তাহ জুড়ে ইউক্রেনের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে একাধিক হামলা চালিয়েছে তারা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইউক্রেনের ড্রোন ভূপাতিত করারও দাবি করে মস্কো। খার্কিভ, সুমি, দোনেৎস্ক ও জাপোরিজ্জিয়া অঞ্চলেও অগ্রগতির কথা বলা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলছে, ফ্রন্ট লাইনে ব্যাপক লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন দিক থেকে আসা রুশ আক্রমণ প্রতিহত করেছে তাদের সেনারা। ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি ইউনিট, রুশ সেনা অবস্থান, ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্র ও কমান্ড পোস্টে আঘাত হেনেছে বলেও দাবি তাদের। রুশ হামলার মুখে ইউক্রেনে বিদ্যুৎ সংকট বেড়েই চলেছে। ইউক্রেন, মলদোভা ও রোমানিয়াকে সংযুক্ত করা বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে রাজধানী কিয়েভ সহ বেশ কিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাময়িকভাবে অন্ধকারে হারায় চেরনোবিল পারমাণবিক কেন্দ্র। এ অবস্থায় জ্বালানি অবকাঠামোতে হামলা সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে সমঝোতার কথা জানিয়েছে উভয় পক্ষ। রাশিয়া জানায়, যুক্তরাষ্ট্রের অনুরোধে কিয়েভ সহ নির্দিষ্ট কিছু এলাকায় হামলা সীমিত রাখা হয়েছে। এদিকে স্থানীয় সময় শনিবার সম্ভাব্য শান্তি আলোচনার সময় ও কাঠামো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক করে রাশিয়া। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে বৈঠকটি ছিল গঠনমূলক ও ফলপ্রসূ। ওয়াশিংটন বলছে, বৈঠকে শান্তিপূর্ণ সমাধানের পথে অগ্রগতির ইঙ্গিত মিলেছে।
আলোচনা এগিয়ে নিতে রোববার সৌদি আরবে মুখোমুখি বৈঠকে বসতে চলেছে ইউক্রেন ও রাশিয়া। তবে আলোচনার স্থান ও সময় পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ বলছে, কোনো শান্তি চুক্তির আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি চূড়ান্ত করা জরুরি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তহবিল আইন প্রণয়ন নিয়ে মার্কিন সিনেটে রিপাবলিকান ডেমোক্রেট মতানৈক্য, প্রস্তাবিত আর্থিক প্যাকেজ পাশ না হওয়ায় যুক্তরাষ্ট্রে আংশিক শাটডাউন। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী প্রয়াত জেফ্রি অ্যাপস্টিনের নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়ে তোলপাড় শুরু হয়েছে দেশটিতে। মোদীর বিষয়ে থাকা তথ্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, অ্যাপস্টাইন ফাইলের সঙ্গে যুক্ত বলে প্রচারিত একটি ইমেইলে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফরের কথা বলা হয়েছে। সরকার বিষয়টি অবগত থাকলেও ইমেইলের অন্য সব তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। এই সফরের বাইরে ইমেইলে থাকা বাকি তথ্য একজন দণ্ডিত অপরাধীর কল্পনা ছাড়া কিছু নয় এবং এ ধরনের কুৎসা অবজ্ঞা ভরে প্রত্যাখ্যান করা উচিত। তহবিল আইন প্রণয়ন সংক্রান্ত জটিলতার জেরে যুক্তরাষ্ট্রে আবারও শুরু হয়েছে আংশিক শাটডাউন। সরকারি খাতগুলোতে প্রস্তাবিত বরাদ্দ প্যাকেজ সময়মতো পাশ না হওয়ায় শুরু হয়েছে এই জটিলতা। শুক্রবার ৭১-২৯ ভোটে সিনেট বিল পাশ করলেও প্রতিনিধি পরিষদ অধিবেশনে না থাকায় তা এখনও অনুমোদন পায়নি। এতে আংশিক শাটডাউনের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে ২ মার্কিন নাগরিক নিহতের ঘটনায় উত্তাল মিনেসোটা অঙ্গরাজ্য, যার প্রভাব পড়েছে সিনেটেও। যে অভিবাসন ইস্যুটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত হতে সহায়তা করেছিল, সেটি এখন দলটির রাজনৈতিক অবস্থানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশের ভেতরে উত্তেজনা কমাতে পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন প্রশাসন ও রিপাবলিকান আইন প্রণেতারা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সরকারি অর্থায়নের একটি প্যাকেজ অনুমোদন দেয় মার্কিন সিনেট। উচ্চকক্ষে রিপাবলিকান ও ডেমোক্র্যাট ২ দলের সমর্থনে ৭১-২৯ ভোটে বিলটি পাশ হয়। বিলটিতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই ও কেন্দ্রীয়ভাবে অর্থায়িত অলাভজনক সংস্থা সিপিবি সংস্কার নিয়ে আলোচনার স্বার্থে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস এর অর্থায়ন ২ সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এদিকে প্রতিনিধি পরিষদ ছুটিতে থাকায় সোমবারের আগে ভোট না হওয়ায় সরকারি বিভাগগুলোতে শুরু হয় আংশিক শাটডাউন। শনিবার থেকে প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন বিভাগ সহ একাধিক ফেডারেল সংস্থার কার্যক্রম সীমিত হয়ে পড়ে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সুশৃঙ্খল শাটডাউন পরিকল্পনা কার্যকর করার নির্দেশ দিয়েছে ব্যবস্থাপনা ও বাজেট দপ্তর, যদিও শাটডাউন ক্ষণস্থায়ী হবে বলে দাবি প্রশাসনের। এর আগে গত অক্টোবরে ৪৩ দিনের দীর্ঘতম অচলাবস্থায় পড়েছিল যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে বর্তমান শাটডাউন আবারও যুক্তরাষ্ট্রের রাজস্ব নীতির কাঠামোগত সমস্যাগুলোকে সামনে এনেছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মিনিয়াপোলিস, লস অ্যাঞ্জেলেস, এমনকি রাজধানী ওয়াশিংটন ডিসি রাজপথে নেমেও প্রতিবাদ জানান হাজারো মানুষ। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার লস অ্যাঞ্জেলেসের মেট্রোপলিটন আটক কেন্দ্রের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। মিনিয়াপলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসির সাম্প্রতিক অভিযানের সময় নারী নিহতের প্রতিবাদে স্লোগান দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। এক পর্যায়ে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। রাজধানী ওয়াশিংটন ডিসিতেও আইসির জবাবদিহিতেও সংস্থাটি বিলুপ্ত এবং এর তহবিল বন্ধের দাবিতে রাজপথে নামেন হাজারো মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, আইসিইকে বর্ণবাদী ও অমানবিক শক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ইস্যুটি বড় রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠবে বলে জানান তারা। আমি চাই আইসি এর জন্য সব ধরনের অর্থায়ন বন্ধ করে দেওয়া হোক। সম্প্রতি এ বিষয়ে ভোটও হয়েছে, আর সেখানে কিছু ডেমোক্রেট সদস্য আইসি কে অর্থ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু আমার বিশ্বাস এই সংস্থাটিকে পুরোপুরি বিলুপ্ত করা উচিত। আমার মতে কংগ্রেসকে এখনই পদক্ষেপ নিতে হবে, বিশেষ করে ডেমোক্রেট সিনেটর ও কংগ্রেস সদস্যদের। একই সঙ্গে আমি মনে করি ২০২৬ সালের নির্বাচনে ভোট দিয়ে আমাদের নতুন সরকার গঠন করার পথ তৈরি করতে হবে।
চলমান আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মিনিয়াপোলিস। হিমাঙ্কের নিচে তাপমাত্রা উপেক্ষা করে শুক্রবার রাস্তায় নামেন অনেকে। একই দিন ডেনভারে সঙ্গীতের তালে তালে চলে বিক্ষোভ। এ সময় কারো হাতে ছিল ফিলিস্তিনি পতাকা, কারো হাতে আইসি বিরোধী প্ল্যাকার্ড। নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ায় শিক্ষক শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রতিবাদেও যোগ দেয়। আইসির অভিযান এখন সাধারণ অভিবাসন নীতি ছাড়িয়ে রাষ্ট্রীয় ক্ষমতা বনাম নাগরিক অধিকারের সংঘাত হয়ে উঠেছে। আর এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে মিনিয়াপোলিস। আর এতেই বাড়ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক তাপমাত্রা। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইতালির ভেনিসে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ভেনিস কার্নিভাল। কনসার্ট, শোভাযাত্রায় জমজমাট গোটা নগরী। স্থানীয় বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের ব্যস্ততা। কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর উপর শুল্ক আরোপের মার্কিন আদেশকে অপরাধমূলক বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল। দেশটির দাবি, জ্বালানি সরবরাহ বন্ধ করতে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তালিকা সাজিয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক মহলকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের এই চাপের রাজনীতির তীব্র নিন্দা জানিয়েছে মস্কো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত নতুন নির্বাহী আদেশে কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা হয়েছে। আদেশে কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অস্বাভাবিক ও অসাধারণ হুমকি হিসেবে উল্লেখ করা হয়। তবে কোন দেশ বা কত হারে শুল্ক তা নির্দিষ্ট করা হয়নি। কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, এতে দেশটির বিদ্যুৎ উৎপাদন, কৃষি, পানি সরবরাহ ব্যবস্থা ও স্বাস্থ্য খাত অচল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। কিউবার প্রেসিডেন্ট দিয়াজ কানেল যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান। জ্বালানি সরবরাহ বন্ধে এই নতুন নির্বাহী আদেশকে অপরাধমূলক বলে আখ্যা দেন তিনি। টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তির জন্য হুমকি। কিউবা এই পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন ও নিন্দা আদায়ে উদ্যোগ নেবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। কিউবান সরকারের মতে, চাপের রাজনীতির মধ্যে কোনো আলোচনা গ্রহণযোগ্য নয়। সংলাপ হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এই আদেশকে নিষ্ঠুর আগ্রাসন আখ্যা দিয়ে বলেন, ৬৫ বছরের বেশি সময় ধরে চলা অবরোধ আরও কঠোর করার চেষ্টা চলছে। তার অভিযোগ, মিথ্যা তালিকা সাজিয়ে কিউবাকে হুমকি হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যাতে জ্বালানি সরবরাহে পূর্ণ অবরোধ চাপানো যায়। রদ্রিগেজ বলেন, অন্য দেশগুলোকে ভয় দেখিয়ে ও শুল্কের হুমকি দেখিয়ে অবরোধে সামিল করানো মুক্ত বাণিজ্যের নীতির গুরুতর লঙ্ঘন। এই শুল্কারোপ ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও জোরালো হয়ে উঠছে। রাশিয়া একে জাতিসংঘ কাঠামোর বাইরে একতরফা চাপ বলে নিন্দা জানিয়েছে। মেক্সিকোর প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, এই শুল্ক মানবিক সংকট ডেকে আনতে পারে। জাতিসংঘে আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুক্তরাষ্ট্রের কিউবা অপরাধের বিপক্ষে ভোট দিয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ সাধারণ ক্ষমা আইন নিয়ে আসার ঘোষণা দিয়েছেন। এতে রাজনৈতিক সহিংসতার মামলায় আটক শত শত বন্দীর মুক্তির পথ খুলে যাবে। স্থানীয় সময় শুক্রবার বিচারপতি, মন্ত্রী, সামরিক কর্মকর্তা ও শীর্ষ সরকারি নেতাদের এক সমাবেশে দেলসি রদ্রিগেজ বলেন, ১৯৯৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাজনৈতিক সহিংসতার সঙ্গে যুক্ত সব ঘটনার জন্য একটি সাধারণ ক্ষমা আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতেই এই পদক্ষেপ বলে জানান তিনি। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আরও বলেন, জাতীয় পরিষদ জরুরি ভিত্তিতে এই সাধারণ ক্ষমা বিলটি বিবেচনায় নেবে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রী অপহরণ হওয়ার পর এটি তার ঘোষিত সর্বশেষ বড় সংস্কারমূলক উদ্যোগ বলে জানানো হয়। চরম আর্থিক সংকটের মুখে পড়েছে জাতিসংঘ। শিগগিরই সংস্থাটির অর্থনৈতিক কাঠামো ধসে পড়তে পারে বলে সতর্ক করেছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সদস্য দেশগুলোর তাদের চাঁদা না দেয় এমনটা হতে পারে বলে জানান তিনি। বলেন, ক্রমেই গভীর হচ্ছে এই সংকট, এই কারণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। জুলাই মাসের মধ্যেই জাতিসংঘের ফান্ড ফুরিয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন গুতেরেস। ১৯৩টি সদস্য রাষ্ট্রের কাছে পাঠানো এক চিঠিতে বকেয়া চাঁদা পরিশোধের তাগিদ দিয়েছেন তিনি। জাতিসংঘের সদর দপ্তরে এই সংক্রান্ত সতর্কতামূলক নোটিশ টাঙানো হয়েছে। খরচ বাঁচাতে বন্ধ রাখা হচ্ছে এসকেলেটর তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই সতর্কবার্তা এমন এক সময় এলো যখন জাতিসংঘের সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র নিয়মিত বাজেট ও শান্তি রক্ষা বাজেটে অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছে। অবশেষে ১৫ মাস পর মার্কিন নিয়ন্ত্রক সংস্থা SECর পাঠানো আইনি নোটিশ গ্রহণে সম্মত হয়েছে গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি। নিউ ইয়র্কের আদালতে দাখিল নথি অনুযায়ী আদানির আইনজীবীরাই নোটিশ গ্রহণ করবেন।
90 দিনের মধ্যে নিজেদের অবস্থান জানাতে হবে আদানি গ্রুপকে। নিউ ইয়র্কের ব্রুকলিন ফেডারেল কোর্টে দাখিল করা নথিতে বলা হয়েছে, এসইসি ও আদানির মধ্যে একটি সম্মতিপত্রে সই হয়েছে। এক বিবৃতিতে আদানি গ্রিন এনার্জি জানিয়েছে, নোটিশ গ্রহণ কেবল একটি আইনি প্রক্রিয়া। এর মাধ্যমে নিউ ইয়র্ক আদালতের এখতিয়ার তারা মেনে নিচ্ছে না। মামলাটির সূত্রপাত 2024 সালের নভেম্বরে। অভিযোগ ছিল, আদানি গ্রিন এনার্জি লিমিটেড যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ তোলার সময় বিভ্রান্তিকর ও ভুল তথ্য দিয়েছে। এদিকে আলাদা এক ফৌজদারি মামলায় মার্কিন কৌশলীরা আদানির বিরুদ্ধে ভারতে সৌর বিদ্যুৎ প্রকল্প পেতে প্রায় 26 কোটি 50 লাখ ডলার ঘুষের অভিযোগ তুলেছে। দেখছেন আন্তর্জাতিক সময়। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলের খনিতে ভয়াবহ ভূমিধসে 2 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। উত্তর কিভু প্রদেশ থেকে প্রায় 60 কিলোমিটার দূরে রুবা কোলটান খনিতে বুধবার এই ভূমিধসের ঘটনা ঘটে। শুক্রবার স্থানীয় সময় রাতে হতাহতের বিষয়টি জানায় কর্তৃপক্ষ। মৃতদের মধ্যে খনি শ্রমিক, নারী ও শিশু রয়েছে। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, টানা বৃষ্টির কারণে খনির মাটি দুর্বল হয়ে পড়েছিল। খনির ভেতরে কাজ করার সময় হঠাৎ দেয়াল ধসে পড়ে বহু মানুষ চাপা পড়েন। রুবায়া খনি বিশ্বের প্রায় 15% কোলটান সরবরাহ করে, যা মোবাইল ফোন, কম্পিউটার ও মহাকাশ প্রযুক্তিতে ব্যবহৃত হয়। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই খনি নিরাপত্তা ও শ্রম পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। খনিটি নিয়ন্ত্রণ করছে রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহীরা। ইরানে 2 জায়গায় গ্যাস বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছেন। দক্ষিণের বন্দর শহর বন্দর আব্বাস ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আহভাজে এসব ঘটনায় বহু মানুষ আহত হন। ইরানের আধার সরকারি বার্তা সংস্থা মেহর জানায়, উপসাগরীয় উপকূলবর্তী বন্দর শহর বন্দর আব্বাসে একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে 1 জন নিহত এবং অন্তত 14 জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, 8 তলা ওই ভবনের 2টি তলা ধ্বংস হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের যানবাহন ও দোকানপাট। অন্যদিকে রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর আহভাজের ইয়ান শহর এলাকায় আরেকটি আবাসিক ভবনে বিস্ফোরণে 4 জন নিহত হন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্ফোরণে এসব ঘটনা এমন এক সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের নাজিরাবাদে 2টি কারখানায় অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 25 জনে দাঁড়িয়েছে। গেল সোমবার রাজ্যের নাজিরাবাদ এলাকায় একটি মোমো এবং একটি ডেকোরেটরসের কারখানায় আগুন লাগে। এতে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। হতাহত হন অনেকে। এই ঘটনায় 27টি পরিবার তাদের সদস্য নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করে। উদ্ধারকৃত দগ্ধ দেহাংশগুলোর পরীক্ষা নিরীক্ষা ছাড়া পরিচয় শনাক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ। শোক জানিয়েছে নিহতের পরিবারকে 2 লাখ এবং আহতদের 50,000 রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এই ঘটনায় প্রতিষ্ঠানটির 2 কর্মকর্তা সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রে চলতি ফ্লু মৌসুমে এখন পর্যন্ত 11,000 মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও অন্তত 2 কোটি মানুষ। ইসরায়েল সময় শুক্রবার প্রকাশিত সবশেষ হিসেব অনুযায়ী এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। সংস্থাটি বলছে, সারা দেশে মৌসুমি ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ এখনও বাড়ছে। জানুয়ারির শেষ সপ্তাহে তা আরও তীব্র আকার ধারণ করেছে। এতে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত 2,70,000 মানুষ। সিডিসি বলছে, 2010 থেকে 2011 মৌসুমের পর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যাদের মধ্যে বেশিরভাগ রোগীর বয়স 18 বছরের নিচে। যুক্তরাষ্ট্রে সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ ফ্লু সংক্রমণ দেখা দেয়। পেরুতে টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। নদীর পানি বেড়ে বন্যায় প্লাবিত হয়েছে বসতবাড়ি ও সড়ক। ঘর ছাড়া হয়েছেন বহু পরিবার। স্থানীয় সময় শুক্রবার মৌমাম্বা শহরে প্রবল বৃষ্টিতে মায়া নদীর পানি বেড়ে যায়। এতে নদী তীরবর্তী এলাকায় ঘরবাড়ি ও রাস্তাঘাট পানির নিচে চলে যায়। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। অন্যদিকে জাতীয় গণমাধ্যম প্যান আমেরিকানা টিভি জানায়, চানচামা ও অঞ্চলে পেরনে নদী উপচে পড়ে অন্তত 20টির বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, ক্ষতিগ্রস্তরা দ্রুত সহায়তার জন্য স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। দেখছেন আন্তর্জাতিক সময়। চীনের জনপ্রিয় লাবুবু পুতুলের নির্মাতা পপ মার্ট ইউরোপে তাদের নতুন আঞ্চলিক সদর দফতর খোলার ঘোষণা দিয়েছে। এতে চীন যুক্তরাজ্য অর্থনৈতিক সম্পর্ক নতুন গতি পাবে বলে মনে করছে ডাউনিং স্ট্রিট। বাণিজ্য ও কর্মসংস্থানের দিক থেকে লন্ডন হয়ে উঠছে চীনা ভোক্তা ব্র্যান্ডগুলোর ইউরোপমুখী প্রবেশদ্বার। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের 4 দিনের চীন সফরের লক্ষ্য ছিল যুক্তরাজ্যের অর্থনীতিতে গতি ফেরানো, উন্নত বাজারে প্রবেশ, কম শুল্ক এবং সরাসরি বিনিয়োগ টানতেই এই কূটনৈতিক উদ্যোগ। এরই অংশ হিসেবে পপ মার্ট লন্ডনে ইউরোপীয় আঞ্চলিক সদর দফতর স্থাপনের ঘোষণা দিয়েছে, যা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা দৃশ্যমান সাফল্য হিসেবে দেখছে ডাউনিং স্ট্রিট। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আগলি কিউট লাবুবু পুতুল এরই মধ্যে বিশ্বজুড়ে গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়। নতুন বিনিয়োগের আওতায় যুক্তরাজ্যে 7টি নতুন স্টোর খুলবে প্রতিষ্ঠানটি। বার্মিংহাম, কার্ডিফ সহ লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে ফ্ল্যাগশিপ আউটলেট থাকবে। ইউরোপ জুড়ে আরও 20টি স্টোর খোলার পরিকল্পনাও রয়েছে পপ মার্টের। স্টারমারের দফতর জানিয়েছে, বেইজিং সফরে মোট 220 কোটি পাউন্ডের রপ্তানি চুক্তি এবং 5 বছরে 230 কোটি পাউন্ডের বাজার প্রবেশ সুবিধা নিশ্চিত হয়েছে। পাশাপাশি শত শত মিলিয়ন পাউন্ডের বিনিয়োগ আসছে যুক্তরাজ্যে। পপ মার্টের প্রকল্প থেকেই সৃষ্টি হবে 150-র বেশি নতুন কর্মসংস্থান। পপ মার্টের পাশাপাশি আরবান রেভিভো কিংবা লাকিন কফির মতো চীনা ব্র্যান্ডগুলো এখন বিদেশি বাজারের দিকে ঝুঁকছে, আর সেই তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাজ্য। রাইসা জান্নাত, সময় সংবাদ। আর্কটিক অঞ্চলে সমুদ্রের বরফ কমলেও নরওয়ের স্কালবোর্ড এলাকার প্রাপ্তবয়স্ক মেরু ভাল্লুক গত 2 দশকে আগের চেয়ে মোটা হয়েছে। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে বরফবিহীন দিনের সংখ্যা বেড়েছে ঠিকই, কিন্তু ভাল্লুকের শরীরে চর্বির পরিমাণ কমার পরিবর্তে উল্টো বেড়েছে। গবেষকরা বলছেন এটি আপাতত একটি ইতিবাচক সংকেত হলেও ভবিষ্যৎ নিয়ে এখনও উদ্বেগ রয়েছে। কমলেও নরওয়েতে প্রাপ্তবয়স্ক মেরু ভাল্লুক গত 2 দশকে আগের চেয়ে মোটা হয়েছে। মেরু অঞ্চলের ভাল্লুক নিয়ে বছরের পর বছর গবেষণা করছে নরওয়ে। দেশটির নরওয়েজিয়ান পোলার ইনস্টিটিউটের গবেষকদের গবেষণায় 1992 থেকে 2019 সালের মধ্যে সালবার্ডে ধরা পড়া বহু ভাল্লুক নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেখানে 770টি প্রাপ্তবয়স্ক ভাল্লুকের 1188টি শারীরিক পরিমাপ বিশ্লেষণ করেছেন তারা। গবেষণায় ভাল্লুকের চর্বি ও শারীরিক অবস্থার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। গবেষণায় দেখা যায় গত 27 বছরে ওই অঞ্চলের বরফবিহীন দিনের সংখ্যা প্রায় 100 দিন বেড়েছে। গড়ে বছরে প্রায় 4 দিন করে কমেছে বরফ। তবুও 2000 সালের পর থেকে প্রাপ্তবয়স্ক মেরু ভাল্লুকের গড় ওজন ও শরীরের চর্বি কমেনি, বরং বেড়েছে। মেরু ভাল্লুকের জন্য মোটা থাকাটা খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে গবেষক দলের প্রধান জানান, স্ত্রী ভাল্লুকের ওজন কম হলে তারা প্রজনন করতে পারে না। স্থলভাগের প্রাণী যেমন বল্গা হরিণ ও সিন্ধু ঘোটকের সংখ্যা বেড়ে যাওয়ায় ভাল্লুক বেশি খাবার পাচ্ছে বলেও ধারণা তার। তবে ভবিষ্যতে সমুদ্রের বরফ আরও কমলে পরিস্থিতি বদলাতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। সেক্ষেত্রে শিকারের জন্য ভাল্লুকের অনেক দূরে যেতে হতে পারে। পাশাপাশি এতে তারা দুর্বল হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। উষ্ণ হয়ে ওঠা আর্কটিকে ভাল্লুকের বিভিন্ন প্রজাতি কেমন প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করছেন তারা। নাসরিন রুমি, সময় সংবাদ। উৎসব, আনন্দ আর হইচইয়ের মধ্য দিয়ে পর্দা উঠেছে ভেনিস কার্নিভাল 2026-এর। ইউরোপের সবচেয়ে বড় আকর্ষণীয় এই কার্নিভাল চলবে 17 ফেব্রুয়ারি পর্যন্ত। এ উপলক্ষে শহরে উপস্থিত হয়েছেন লাখ লাখ পর্যটক। এতে ভেনিস জুড়ে থাকা শত শত বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান লাভের মুখ দেখছে। ইতালি থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। হাসি, আনন্দ আর রঙিন বাতিতে ঝলমল করছে ইতালির ভেনিস। ঐতিহ্যবাহী কার্নিভাল উপলক্ষে শহর জুড়ে সাজ সাজ রব। 1400 শতাব্দীতে শুরু হওয়া এই আয়োজন ইউরোপের সবচেয়ে বড় কার্নিভাল হিসেবে পরিচিত। ভেনিস থেকেই এই উৎসবের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। রঙিন মুখোশ আর রাজকীয় ভেনিসিয়ান পোশাক সেজে দল বেঁধে শহর ঘোরাই এর মূল আকর্ষণ। সঙ্গে থাকে নৌ প্যারেড, ডিজে, কনসার্ট ও শোভাযাত্রা। ঝলমলে আলোকসজ্জায় সাজে শহর। খাবার দাবারের আয়োজনও থাকে ভরপুর। কার্নিভাল উপভোগ করতে ভেনিসে আসেন লাখ লাখ দেশি বিদেশি পর্যটক। ব্যবসায় বিক্রি কয়েক গুণ বেড়ে যায়।
মাত্র 4.5 বর্গ কিলোমিটার আয়তনের ভেনিস শহরে রয়েছে প্রায় 3.5 শতাধিক বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান। কার্নিভালে পর্যটক বাড়ায় শহরের ব্যবসায় আসে চাঙ্গা ভাব, এতে লাভবান হন প্রবাসী বাংলাদেশিরা। এবছর ঐতিহ্যবাহী কার্নিভাল চলবে 31 জানুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি পর্যন্ত। সময় সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আমেজ পৌঁছে গেছে ফিনল্যান্ডে। প্রথমবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে উচ্ছ্বসিত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এই সুযোগ করে দেয় অন্তর্বর্তী সরকারের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন হেলসিঙ্কির শিক্ষার্থীরা। ফিনল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন মধু। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে 600 কিলোমিটার উত্তরের শহর ওউলু এবং তার পাশাপাশি শহর রোভানিয়ামি। এখানে প্রায় 7 শতাধিক বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। এদের বেশিরভাগই শিক্ষার্থী, কারণ এখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করেন। তবে মজার বিষয় হচ্ছে এবার জীবনের প্রথমবার এই শিক্ষার্থীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। বিশেষত যারা প্রথমবার ভোটার হয়েছেন কিংবা যারা এত বছর ভোটার হওয়ার পর ভোট দিতে পারেনি অথবা প্রবাসী থাকার কারণে ভোট দিতে পারেনি কিংবা গত 17 বছর ভোট না দেওয়ার যে আক্ষেপ সেটি এবার তাদের দূর হয়েছে। তারা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে এই কারণে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার তারা বিদেশ থেকে ভোট দিতে পারছে। মানে আমার কাছে খুবই ইনক্রেডিবল একটা জিনিস যে আমি বিদেশে আছি বাট ওই যে ভোটের ইমেজটা বাংলাদেশের মতোই মনে হচ্ছে। তো আমি খুবই হ্যাপি। এর মাধ্যমে আমরা নতুন সরকার কে আসবে, কে আমাদের পরবর্তী সরকার পরিচালনা করবে, আমরা একটা গঠনমূলক এবং সুষ্ঠু মতামত জানাতে পারছি। প্রবাসী বাংলাদেশিদের ভিতরে ভোট নিয়ে খুবই একটা আনন্দ ঘন পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে, কারণ প্রথমবারের মতো তারা বিদেশের মাটি থেকে বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে। এখানকার কমিউনিটি খুবই ছোট, দু একটি সংগঠন এখানে পরিচালিত হয়। এই সংগঠনগুলোর মাধ্যমে তারা এখানে প্রচারণা চালিয়েছে এবং মানুষের মধ্যে রেজিস্ট্রেশন থেকে শুরু করে পোস্টাল ব্যালটে ভোট দান পর্যন্ত সমগ্র প্রক্রিয়া তারা সহায়তা করেছে। পোস্টাল ব্যালটের কারণে যে আমরা যেটার অংশীদার হতে পারতেছি বাংলাদেশের যে পরবর্তী পরিবর্তনের জন্য, যে নিজের যে অভিমতটা ব্যক্ত করতে পারতেছি, এটাই আমার কাছে মনে হয় যে অনেক বড় বিষয়। পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের বাইরে থেকে প্রথমবার ভোট দিলাম, এটা এক নতুন অভিজ্ঞতা। গণতান্ত্রিক ধারায় দেশের নির্বাচনে প্রবাসীরা অংশগ্রহণ করতে পারে খুবই ভালো লাগছে আমাদের কাছে। এখানে যে মানুষগুলো একসাথে হন, বিভিন্ন কমিউনিটি প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামের মধ্যেও তাদের একটাই আলোচনা ছিল আসছে জাতীয় নির্বাচন। তারা দেশ থেকে অনেক দূরে থাকলেও এই নির্বাচনে ভোটদানের মাধ্যমে প্রবাসী হিসেবে কিংবা রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাদের যে সক্রিয় অংশগ্রহণ কিংবা আগামী রাষ্ট্র গঠনে তাদের যে ভূমিকা আছে সেটিকে গ্রহণযোগ্যভাবে কিংবা মূল্যায়ন করার কারণে এই সরকারের প্রতি তাদের কৃতজ্ঞতা রয়েছে এবং তারা আলোচনায় সবকিছুতেই এই জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিয়েছে। হেলসিঙ্কি ছাড়া অন্যান্য শহরগুলোতে যে উৎসব উদ্দীপনা লক্ষ্য করেছি, এই উত্তরের শহরগুলোতে অনেক বেশি ঠান্ডা শীত থাকে, তার মধ্যে মানুষগুলো একসাথে হয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচনের যে আমেজ তার মধ্যে একটি আলাদা উত্তাপ ছড়িয়েছে। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে প্রস্তাবিত প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে না তুরস্ক। সৌদি সেনাবাহিনী একটি সূত্র জানিয়েছে চুক্তিটি দ্বিপক্ষীয় হিসেবেই থাকছে। তুরস্ককে যুক্ত করে কোনো ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোট গঠনের আলোচনা বর্তমান নেই বলে জানানো হয়েছে। উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌদি আরবের সঙ্গে তুরস্কের আলাদা সামরিক চুক্তি থাকলেও পাকিস্তানের সঙ্গে চুক্তি শুধুই দ্বিপক্ষীয়। সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা জোট গঠন নিয়ে সম্ভাবনা তৈরি হয়। কুয়েতে সামার লিগ ক্রিকেট টুর্নামেন্ট পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভারতের দলকে হারিয়ে শিরোপা জিতেছে প্রবাসী বাংলাদেশিদের দল বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। এই জয়ের মাধ্যমে প্রবাসীরা আবারও প্রমাণ করলেন তারা শুধু রেমিটেন্স প্রেরণে নয়, বিদেশের মাটিতে দেশের সুনাম রক্ষায়ও এগিয়ে। কুয়েত থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈন সুমন। কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সামার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। আল রাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জেলেব নাইট রাইডার্স জেকেআর। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে 149 রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব শুরুতে কিছুটা চাপে পড়ে, তবে শেষ দিকে সোহাগ জসিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। 36 বলে 80 রানের এক দৃষ্টিনন্দন ইনিংস খেলেন সোহাগ, নির্বাচিত হন ম্যান অব দ্য ফাইনাল। 3 উইকেটের জয়ে
ট্রফি নিশ্চিত করে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। আনএক্সপেক্টেড যে এরকম জায়গার মধ্যে আমরা ম্যাচ দেখতে পারবো, বাংলাদেশের একটা মজা নিতে পারবো এখানে। আমাদের বাংলাদেশের কমিউনিটিটা একসাথে হয়, এটা বিদেশের মাটিতে অনেক সুন্দর। পাকিস্তান, ইন্ডিয়া সবার সাথে খেলাধুলা করে এতটুকু মাশাআল্লাহ আগাইছে। আর আমরা চাই যেন আগামীতে যেন আরো ভালো হয়, এরকম খেলতে পারে, আমরা দেখতে পারি। কর্মের ফাঁকেও যদি আমরা সপ্তাহে একদিন এই প্রবাসীদের মনে একটা এই খেলাধুলার মাধ্যমে সুস্থ রাখতে পারি এবং তার মনকে হুঁশি রাখতে পারি, তারা কিন্তু সেই মন হুঁশির মাধ্যমে তারা তাদের চাকরি ক্ষেত্রে বলেন, ব্যবসা ক্ষেত্রে বলেন, তারা উন্নত করতে পারবে। টুর্নামেন্টে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের মোট 10টি ক্লাব অংশগ্রহণ করে। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের প্রশংসা করেন বিদেশি খেলোয়াড়রা। हम लोग बहुत एंजॉय करते हैं इनका ऑर्गेनाइजेशन का, खासकर जो है ना, इनको जो टूर्नामेंट वगैरह करते हैं, हम लोग इसमें दिल से हमारा ख्वाहिश है कि ये गेम करते रहें, हम लोग एंजॉय करते हैं। कोई हार जीत का ये नहीं मैटर करता, जो अच्छा खेलेगा वो जीतेगा। আয়োজকরা জানান, প্রবাসীদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো বড় ও সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব। আমরা যেন আমাদের বাংলাদেশকে যেন তুলে ধরতে পারি এই খেলার মাধ্যমে। অবশ্যই আমাদের যে বিত্তমানরা আছে কুয়েতে, তাদের সাহায্য সহযোগিতা চাই এবং আমরা যেন এগিয়ে যেতে পারি। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগের প্রশংসা করেন প্রধান অতিথি। আগামীতে যাতে হয় আমাদের সর্বোত্তম সহযোগিতা থাকবে এবং যারা আর্থিকভাবে সচ্ছল, আপনাদেরকে অনুরোধ করব আপনারা যাতে সবাই আসেন আমাদের এই খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য। ক্রীড়ার মাধ্যমে সৌহার্দ্য আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বিদেশিদের কাছেও। প্রবাসী বাংলাদেশিরা আবারও প্রমাণিত করলেন, শুধু দেশ নয়, বিদেশে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে তারা বদ্ধপরিকর। কুয়েতের আল্লাহ ক্রিকেট গ্রাউন্ড থেকে মঈন সুমন, সময় সংবাদ। অপেক্ষার অবসান হলো পাকিস্তানের। দ্বিতীয় টি-20তে অস্ট্রেলিয়াকে 90 রানে হারিয়ে 7 বছর পর সিরিজ জয়ের আনন্দ পেল মেরিন গ্রিন। প্রথমে ব্যাট করে সালমান আগা ও ওসমান খানের 50-তে ভর করে 198 রান করে পাকিস্তান। জবাবে ওজিরা থামে 108 রানে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে 7 বছর পর টি-20তে জয় পায় পাকিস্তান। এই ম্যাচে তাই সিরিজ নিশ্চিত করার হাতছানি নিয়ে মাঠে নামে স্বাগতিকরা। উদ্বোধনী জুটি বড় না হলেও দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব ও সালমান আগা মিলে স্কোরবোর্ডে জমা করেন 55 রান। 23 করে আউট হন সাইম আইয়ুব। 4 নম্বরে ব্যাট করতে এসে ব্যর্থ হন বাবর আজম। তবে ঠিকই আস্থার প্রতিদান দেন ওসমান খান। দুর্দান্ত এক ইনিংস উপহার দেন অধিনায়ক সালমান আলী আগা। 40 বলে 73 রানে ঝোড়ো ইনিংস খেলে তিনি আউট হন দলীয় 125 রানে। এরপর বাকি কাজটুকু করেন ওসমান। তার ব্যাট থেকে আসে 53 রান। আর সাদাব খান করেন 28। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 198 রানের বিশাল সংগ্রহ জমা করে পাকিস্তান। জবাব দিতে নেমে ভালো শুরু করতে পারেনি অস্ট্রেলিয়া। মাত্র 29 রানেই তারা হারিয়ে ফেলে তাদের টপ অর্ডার। একে একে বিদায় নেন মিচেল মার্শ, ট্রাভিস হেড ও জস ইংলিশ। ক্যামেরুন গ্রিন এক প্রান্ত ধরে খেললেও ব্যাট রেনস কুপার কনলি দিয়েছেন ব্যর্থতা পরিচয়। গ্রিন আউট হন 35 রান করে। ম্যাথিউ শর্টের ব্যাট থেকে আসে 27 রান। শেষ পর্যন্ত আর লড়াইয়ে ফিরতে পারেনি অস্ট্রেলিয়া। 108 রানে গুটিয়ে যায় ওজিরা। 2018 সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ জেতে পাকিস্তান। আইসিসি ও বিসিসিআইকে চাপে রাখতে একের পর এক কৌশল আঁটছে পাকিস্তান। বিশ্বকাপ বয়কট গুঞ্জনের মাঝে এবার হুট করে নিজেদের নির্ধারিত বিশ্বকাপ জার্সি উন্মোচন স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি অনিবার্য পরিস্থিতি কারণ হিসেবে দেখালেও ভয় দেখাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করছেন সবাই। পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করবে নাকি খেলবে, সিদ্ধান্ত জানাতে গড়িমসি করছে পিসিবি। দফায় দফায় বাড়াচ্ছে সময়। বোঝাই যাচ্ছে আইসিসি ও বিসিসিআইয়ের ওপর চাপ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। এরই মাঝে আরও একটা নতুন কৌশল দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের মঞ্চ ছিল প্রস্তুত। অনেক আগ থেকেই চূড়ান্ত করা হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে চলা দ্বিতীয় টি-20 ম্যাচের টসের পরই করা হবে আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানের জার্সি উন্মোচন। কিন্তু হুট করেই পিসিবি বন্ধ করে দেয় সেই অনুষ্ঠান। 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-20 ফরম্যাটের মেগা আসর। অস্ট্রেলিয়া সিরিজ শেষেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা পাকিস্তানের, কিন্তু বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি পিসিবি। তবে এরই মাঝে এমন ঘটনা জন্ম দিয়েছে নানা আলোচনার।
আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন স্থগিতের কারণ জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও পিসিবি সূত্র গণমাধ্যমে দাবি করেছে অনিবার্য পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে অনুষ্ঠান। কিন্তু সবকিছু প্রস্তুত থাকার পরও পিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে চলছে কানাঘুষা। অনেকেরই দাবি আইসিসি ও বিসিসিআইকে চাপে রাখতেই এমন কাজ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপ পাকিস্তানে খেলার বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তারা যদি না খেলে আইসিসির আর্থিক ক্ষতির পরিমাণটা হবে অনেক বেশি। আগামী সোমবারের মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা পিসিবির। তবে পাকিস্তানি গণমাধ্যমে নানা কথা উঠলেও বাস্তবতা বলছে শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতেই হবে পাকিস্তানকে। তা না হলে আর্থিক ক্ষতির সঙ্গে তাদের উপর পড়তে পারে আইসিসির নানা নিষেধাজ্ঞা। মেগা ইভেন্টে হাইব্রিড মডেলে চুক্তিবদ্ধ ভারত পাকিস্তান। গুঞ্জন পাকিস্তানের সরকারও নাকি বলেছে বিশ্বকাপ খেলার কথা। যদিও সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে পিসিবির ওপর, তাই চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আইসিসি ও বিসিসিআইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে পিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হামাস নির্মূলের অজুহাতে ইসরায়েলি বর্বরতা। গাজায় দখলদার বাহিনীর হামলায় নিহত ৩১। যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ কামনা স্বাধীনতাকামী গোষ্ঠীর। ইরানের সম্ভাব্য অভিযানের পরিকল্পনা গোপন রাখছেন ট্রাম্প। আঘাত এলে মার্কিন ঘাঁটি ও জাহাজে হামলার হুঁশিয়ারি তেহরানের। চীন রাশিয়ার সঙ্গে যৌথ মহড়ার ঘোষণা। এবং পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেনা অভিযানে 92 বিচ্ছিন্নতাবাদী নিহত। অস্ত্রধারীদের গুলিতে 33 জনের প্রাণহানি। হামলার দায় স্বীকার বেলুচ লিবারেশন আর্মির। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন কামরুজ্জামান মামুন। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।